বন্ধুরা, এখন তো আর প্রভাত বলতে পারছি না। আমি পারমিতা, আমি আবার চলে এসেছি আমার নতুন একটা দিনের সুন্দর একটা দিনলিপি নিয়ে তোমাদের সাথে কিছুক্ষণ গল্প করতে, আড্ডা দিতে। আমার কুড়ে গিন্নি রোজ নাম চাই। তো এখন সেজে গুজেই তোমাদের সাথে একদম গাড়িতে উঠেই আমি ব্লগটা স্টার্ট করলাম। বাড়িতে আর করা হয়নি, ভুলে গিয়েছিলাম, জানোই যে আমি অসম্ভব ভুলো মনে। এখন আমরা বেরোচ্ছি এবং যাব। এখনও পর্যন্ত আমি ব্যাঙ্গালোরে এই জায়গাটা কখনো এক্সপ্লোর করিনি, ফার্স্ট টাইম যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা জায়গাটায় পৌঁছাই বলি। আজকে আমরা একটুখানি বেরিয়েছি ঘুরতে, একটা হিস্টোরিক্যাল প্লেসেও যাচ্ছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো আর চলো বেরিয়ে পড়ি। চলে এসেছি আমাদের প্রথম গন্তব্যস্থলে। চলো এবার তোমাদের দেখাচ্ছি কোথায় এসেছি। গরমের দিনে, আর আগে টিপু সুলতান উনি ওনার গরমের সময় কাটানোর জন্য যে সামার প্যালেস তৈরি করেছিলেন, আমরা আজকে সেখানেই এসেছি। আজকে আমাদের প্ল্যান ছিল যে ব্যাঙ্গালোরকে কিছুটা এক্সপ্লোর করার, ব্যাঙ্গালোরকে কিছুটা জানার। যদিও একটা দিনের এই কয়েক ঘন্টার মধ্যে একটা শহরকে পুরোপুরিভাবে জানা কোনোভাবেই সম্ভব নয়, শুধু তাকে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করা যেতে পারে। আজকে সেরকমভাবেই একটা দিন ব্যাঙ্গালোরকে ছুঁয়ে গেলাম, আর সেই ছুঁয়ে যাওয়ার কিছুটা অভিজ্ঞতা তোমাদের সাথে ভাগ করে নিলাম। ভারতের বেঙ্গালুরুতে অবস্থিত টিপু সুলতানের গ্রীষ্মকালীন প্রাসাদটি ইন্দো ইসলামিক স্থাপত্যের একটি উদাহরণ, এবং এটি ছিল মহীশূরীয় শাসক টিপু সুলতানের গ্রীষ্মকালীন বাসস্থান। হায়দার আলী 1881 সালে বেঙ্গালুরু দুর্গের দেওয়ালের মধ্যে নির্মাণ কাজ শুরু করেন, এবং 10 বছর পর 1791 সালে রাজা টিপু সুলতানের রাজত্বকালে এটির কাজ সম্পূর্ণ হয়। চতুর্থ অ্যাংলো মহীশূর যুদ্ধে রাজা টিপু সুলতানের মৃত্যুর পর 1868 সালের আত্মারা কাছেরিতে স্থানান্তরিত হওয়ার আগে ব্রিটিশ প্রশাসন প্রাসাদটিকে তার সচিবালয়ের জন্য ব্যবহার করে। বর্তমানে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ প্রাসাদটি, যা পুরাতন ব্যাঙ্গালোরের কেন্দ্রে কালশিপাল্য বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত, এটি পর্যটন কেন্দ্র হিসেবে রক্ষণাবেক্ষণ করে। ভারতীয় নাগরিকদের জন্য এখানে প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা, বিদেশি দর্শনার্থীদের জন্য 200 টাকা। কর্ণাটক সরকারের হর্টিকালচার ডিপার্টমেন্ট প্রাসাদের সামনের অংশে যে বাগান এবং লন আছে তার রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে। এই প্যালেসের কাঠামোটি সম্পূর্ণভাবে সেগুন কাঠ দিয়ে নির্মিত হয়েছিল এবং স্তম্ভ, খিলানো বারান্দা দিয়ে শোভিত। দ্বিতল এই প্রাসাদের নিচের তলার কক্ষগুলিকে একটি ছোট জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে, যেখানে রাজা টিপু সুলতান এবং তার প্রশাসনের বিভিন্ন কৃতিত্ব প্রদর্শন করা হয়েছে। সেখানে সেই সময়কার মানুষ এবং স্থানের নতুন তৈরি প্রতিকৃতি রয়েছে। লন্ডনের ভিক্টোরিয়া এবং অ্যালবার্ট জাদুঘরে রাজা টিপু সুলতানের বাঘের একটি প্রতিরূপ রয়েছে। রাজা টিপু সুলতানের পোশাক এবং তার মুকুট রূপা ও সোনার স্তম্ভে সজ্জিত। বিশ্বাস করা হয় যে রাজা টিপু সুলতান উপরের তলার পূর্ব এবং পশ্চিম বারান্দা থেকে তার দরবার পরিচালনা করতেন। প্রথম তলার কোণে 4টি ছোট কক্ষ রয়েছে, যা জেনানা কোয়ার্টার্স ছিল। প্রাসাদের দেওয়ালগুলিতে সুন্দর ফুলের নকশা রয়েছে। এই স্থানে টিপু সুলতানের নিজের কল্পনা করা বিশাল সিংহাসনের চিত্রও রয়েছে, সোনা চাদরে মোড়ানো এবং মূল্যবান পান্না পাথর দিয়ে সজ্জিত। রাজা টিপু ব্রিটিশ বাহিনীকে সম্পূর্ণরূপে পরাজিত না করা পর্যন্ত এটি ব্যবহার না করার প্রতিজ্ঞা করেছিলেন। রাজা টিপু সুলতান শহীদ হবার পর ব্রিটিশরা সিংহাসনটি ভেঙে ফেলে এবং এর অংশগুলিকে নিলামে বিক্রি করে, কারণ এটি একজন ব্যক্তির পক্ষে সম্পূর্ণরূপে কিনতে খুবই ব্যয়বহুল ছিল। জানি এই প্রাসাদটি দেখার পর একে ঠিক প্রাসাদ বলে মনে হচ্ছে না, জীর্ণ দীর্ণ অবস্থা নিয়ে ইতিহাসে সাক্ষী হয়ে থেকে গেছে। এই যে বলছিলাম দেয়ালে ফুলের কারুকার্য করা, এই দেয়ালটিতে এখনও সেই ফুলের কারুকার্য অক্ষতভাবে আছে, যা অন্যান্য দেয়ালে অনেকাংশেই লুপ্ত হয়ে গেছে। কিন্তু এই প্রাসাদের মধ্যে না কান পাতলেই ইতিহাসকে শোনা যাবে, স্পর্শ করলে সেই সময়কার ইতিহাসকে স্পর্শে অনুভব করা যাবে। টিপুর সামার প্যালেস দেখার পর আমরা যাচ্ছি ব্যাঙ্গালোর ফোর্টের উদ্দেশ্যে।
টিপুর সামার প্যালেসের সামনেই ওইখানে বিভিন্ন অটো স্ট্যান্ডে অটো থাকে, যেখানে যাদের সাথে একটু কথা বলে নিলে তারা একই সঙ্গে কতগুলো পাশাপাশি জায়গা ঘুরিয়ে দেবে। ব্যাঙ্গালোর ফোর্ট, লালবাগ, কাবন পার্ক একসাথেই ঘুরানো হয়ে যাবে। তো আমরা এরকমই একটি অটো ঠিক করে নিয়ে চলে এসেছিলাম ব্যাঙ্গালোর ফোর্টে। জরাজীর্ণ অবস্থা, কিন্তু এই জরাজীর্ণ অবস্থার মাঝখানে না ইতিহাস বড় অক্ষত থাকে। আর ইতিহাসকে ছুঁতে হলে, জানতে হলে, ইতিহাসের সেই পুরনো শব্দগুলোকে পেতে হলে এরকম জায়গাতেই বারবার ছুটে যেতে মন চায়। চলো তাহলে জেনে নেওয়া যাক ব্যাঙ্গালোরের এই দুর্গের ইতিহাস। ব্যাঙ্গালোর কেল্লার ইতিহাস শহর এবং অঞ্চলের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত। এটি 1537 সালে শহরের প্রতিষ্ঠাতা কেম্পেগৌড়ার দ্বারা প্রথম নির্মিত হয়। জনশ্রুতি অনুযায়ী একবার শিকার করতে গিয়ে তিনি দেখেন এক খরগোশ তার কুকুরের বিরুদ্ধে লড়াই করছে, যা তিনি সাহসের প্রতীক হিসেবে দেখেন এবং সেখানে কেল্লা নির্মাণের সিদ্ধান্ত নেন। মূল কেল্লাটি মাটির ছিল, 1 মাইল পরিধির, 9টি ফটক ও একটি পরীক্ষা ছিল। কেল্লার ভিতরে রয়েছে গজানন দেবতা গণেশকে উৎসর্গীকৃত গণপতি মন্দির, যা কেম্পেগৌড়া প্রথম নির্মাণ করেছিলেন। এটি শহরের অন্যতম প্রাচীন মন্দির। মন্দিরটির নির্মাণ শৈলী সরল এবং সুন্দর। এতে আছে গর্ভগৃহ, মণ্ডপ এবং একটি শিখর। বার্ষিক উৎসব উপলক্ষে হাজারো ভক্ত এবং পর্যটক এখানে ভিড় করেন। আমরা যে সময় গিয়ে পৌঁছেছিলাম তখন মন্দিরটি বন্ধ ছিল, কিন্তু বোঝা যাচ্ছিল যে এখানে নিত্য পুজো হয়তো হয়। সিঁড়িগুলো খুব খাড়া খাড়া, একটু ওঠার জন্য অসুবিধাজনক, মানে আমারই অসুবিধা হচ্ছে। তো যদি আমাদের বাড়ির হেল্ডার মেম্বার্সদেরকে আমরা নিয়ে আসি তাহলে একটু লক্ষ্য রাখতে হবে। হয়ে গেছে, এবার বেরিয়ে পড়ছি। মানে টিপুর সামার প্যালেস থেকে আমরা একটা অটো নিয়ে নিয়েছিলাম, তো এই দাদাই আর কি বাকি। अच्छा अच्छा, वो डैमेज हो गया नीचे, ऑलरेडी करा था कि ये फ्री कर दिया। ओ ये आके यहाँ का चोर मार्केट है, कोई केयर मार्केट सर? हाँ, चोर मार्केट, केयर मार्केट। ओके, ये चोर बाजार। শুনতেই পেলে ব্যাঙ্গালোরেও আছে চোর মার্কেট। কি অদ্ভুত না? আসলে কেয়ারপুরম মার্কেটের একটা অংশে আমার মনে হয় এই জাতীয় জিনিস পাওয়া যায়। আর সামনেই যেটা দেখতে পাচ্ছ এটা টাউন হল। একটা বিশেষ কথা বলে রাখি, এখানের যে অটোতেই আমরা এইভাবে ঘুরি না কেন, প্রতিটি অটোই কিন্তু কোনো না কোনো একটি সেলফ শাড়ির দোকানে নিয়ে যাবে। আসলে কিছুই না, আমরা যদি 10 মিনিটের জন্য ওই দোকানে যাই, কিছু জিনিসপত্র দেখি, পছন্দ হলে কেনা না কেনা নিজেদের ব্যাপার, তাহলে ওনারা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের গ্যাস ফ্রি পান ওই সমস্ত দোকান থেকে নিজেদের অটো চালানোর জন্য। তো এইটুকুনি আমরা নিশ্চয়ই অবশ্যই যেতে পারি। তো যাই হোক, সেই সিল্ক শাড়ির দোকান ঘুরে আমরা চলে এসেছিলাম কাবন পার্কে। আমরা যখন ঘুরতে বেরোই না তখন মনের মতন সঙ্গী থাকলে ঘোরার আনন্দ দ্বিগুণ হয়ে যায়। ঠিক সেই রকম যদি সেটি না হয় না তাহলে আনন্দ একেবারে মাঠে মারা যায়। কাবন পার্কে সুন্দরভাবে এক্সপ্লোর করার খুবই ইচ্ছা ছিল, কিন্তু সেটি একদমই ভালো করে ঘোরা হয়ে ওঠেনি, কারণ সুচিত্রাদির তখন শরীরটা কিছুটা খারাপ লাগছিল আর খিদেও পেয়েছিল। তো সেই কারণে তাড়াতাড়ি করে আমরা একটি রেস্টুরেন্টের সন্ধান করছিলাম। কিন্তু এটা ব্যাঙ্গালোর, এটা তো কলকাতা নয় যে যত্রতত্র যেখানে সেখানে আমরা খাবার কিছু না কিছু পেয়ে যাব। তো যথারীতি সেই কারণে খুব অসুবিধাও হচ্ছিল, আর আমিও প্রপারলি কিন্তু এই জায়গাগুলো চিনি না। তো রেস্টুরেন্টের খোঁজার জন্য আমাকে পার্কের বাইরে বেরোতে হতো। তো কাবন পার্কের বাইরে বেরোনোর জন্য আমাদের অনেকটা হাঁটতে হয়েছে, সেটাই হাঁটছি। আর তার মাঝখানে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি যতটুকুনি প্রাকৃতিক সৌন্দর্যতা আমি আমার এই মোবাইল ফোনের ক্যামেরায় বন্দি করতে পেরেছি ততটুকুনি, আর এই কাবন পার্কের ইতিহাসটা। কাবন পার্ক বেঙ্গালুরুর অন্যতম ঐতিহাসিক এবং সবুজ স্থান। 1870 সালে ব্রিটিশ কমিশনার লর্ড কাবনের নামে প্রতিষ্ঠিত হয়। শুরুতে এর নাম ছিল মেডেস পার্ক, পরে তা পরিবর্তন করে নাম রাখা হয় কাবন পার্ক। প্রায় 300 একর এলাকা জুড়ে বিস্তৃত এই পার্কে রয়েছে নানান ধরনের গাছপালা, ফুল, ভাস্কর্য ও ঐতিহাসিক ভবন। এটি শুধু বিনোদনের জায়গা নয়, বরং শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী স্থান। আটারা কাচেরি বর্তমানে কর্ণাটকা হাইকোর্ট থেকে শুরু করে সিমেট্রিকভাবে নির্মিত পথ ধরে যাওয়া সুসজ্জিত বাগানগুলি মিউজিয়াম ভবন পর্যন্ত বিস্তৃত। পার্কের মধ্যে রয়েছে আইয়ার হল, যেখানে রয়েছে কর্ণাটকের সর্ববৃহৎ পাবলিক লাইব্রেরি, সেন্ট্রাল লাইব্রেরি, যার সামনে একটি গোলাপ বাগান আছে
আছে। এটি ব্রেল বইয়ের বিশ্বের অন্যতম বৃহৎ সংগ্রহশালা। পার্কে বা পার্শ্ববর্তী এলাকায় আরও আছে ইন্দিরা প্রিয়দর্শিনী শিশু লাইব্রেরি, ভেঙ্কটাপ্পা আর্ট গ্যালারি, ভারতের দ্বিতীয় বৃহত্তম অ্যাকোয়ারিয়াম, YMCA, যুবনিকা রাষ্ট্রীয় যুব কেন্দ্র, সেঞ্চুরি ক্লাব, জওহর বাল ভবন, টেনিস প্যাভিলিয়ন, চেসার ডায়ার মেমোরিয়াল হল এবং ওটাওয়া চ্যাটার। তোমাদের সাথে এই কাবান পার্কের ইতিহাস নিয়ে টুকটাক কথা বলতে বলতে আমার হাঁটতে হাঁটতে এই প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে চলে এসেছি মেন রোডের কাছে। আর ভেবেছিলাম যে মেন রোডে উঠেই আমরা একটা কোনো রেস্টুরেন্টের দিকেই সোজা যাব, তো হঠাৎ করে দেখি হাতছানি দিয়ে ডাকছে আমাদের কর্ণাটকার বিধানসৌধা, অর্থাৎ কর্ণাটকার যে বিধানসভা সেটি। আর এই কর্ণাটকা বিধানসভা বাইরে থেকে এত সুন্দর দেখতে যে, তো ব্যাঙ্গালোরের একটা অন্যতম দর্শনীয় স্থান কিন্তু ব্যাঙ্গালোরের এই বিধানসভা, যার আর্কিটেকচারাল ভ্যালু কিন্তু অসম্ভব সুন্দর। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে কর্ণাটকা বিধানসভা শুরু হয়েছে। তো আমরা এখান থেকে একটা অটো নিয়েছিলাম, যে অটোর আঙ্কেল আমাদেরকে বলেছিলেন যে উনি এই বিধানসৌধাটা সুন্দর করে ঘুরিয়ে, মানে চারপাশটা ভালো করে ঘুরিয়ে উনি আমাদেরকে একটা রেস্টুরেন্টে পৌঁছে দেবেন। বিধানসভার সামনে গিয়ে বুঝতে পারলাম যে শুধু আমরা নই, প্রচুর মানুষ এসেছে এই বিধানসৌধা দেখতে এবং এখানে প্রচুর মানুষ ফটো তুলছে। তো আমরাও এখানে কিছুক্ষণ থেকে ফটো তুলে রওনা দিলাম আমাদের রেস্টুরেন্টের উদ্দেশ্যে। প্ল্যান ছিল ভেজ খাওয়া হবে, তাই ভেজ রেস্টুরেন্টের উদ্দেশ্যেই রওনা দিয়েছি। এটা হচ্ছে কর্ণাটকের রাজভবন। একটু এগোলেই তোমাদের সাথে শেয়ার করে নেবো এখানকার রেস কোর্সের যে মাঠ আছে। আচ্ছা আচ্ছা, ওকে। जवाहरलाल नेहरू प्लानिटोरियम। अच्छा, हाँ, उनको बहुत ही गुस्सा आता है। बंगाली भाषा में। हाँ, এই হচ্ছে ব্যাঙ্গালোরের রেস কোর্সের মাঠ, যেটা টার্ফ ক্লাব নামে পরিচিত, ব্যাঙ্গালোর টার্ফ ক্লাব। তো আমাদের কলকাতার কি ইমেজ অন্যান্য রাজ্যের মানুষদের মনে, সেটা তোমরা শুনতেই পেলে। এখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কথাই বলা হচ্ছিল। যাই হোক, পলিটিক্যাল বিষয়ে কথা বললাম না, এটা ব্যাঙ্গালোর তাজ। ঘোরাঘুরি শেষে আমরা পৌঁছে গেছি আমাদের রেস্টুরেন্টে, সাউথ রুচি স্কোয়ারে। আজকে আমরা লাঞ্চ করব। এটা ব্যাঙ্গালোরের অন্যতম একটি বিখ্যাত ভেজ রেস্টুরেন্ট। চলো কি অর্ডার দিয়ে দেখি, মেনু কার্ডটা চাই, দেন অর্ডার দিয়ে ফিরে আসছি। এখানে এবার অর্ডার করি, খাই, দেন পেট ঠান্ডা করে বাড়ি ফিরবো। দেখি এখানে কি পাওয়া যায়, মেনু কার্ডটা চাই। সাউথ ইন্ডিয়ান কিছুই পেলাম না আমরা অর্ডার করেছি। অ্যাকচুয়ালি আমি সাউথ ইন্ডিয়ানই খাবো বলে ঠিক করেই রেখেছিলাম, আরও আগে আসা উচিত ছিল। দম আলু অ্যান্ড কাশ্মীরি বিরিয়ানি। খাবার এখানে যথারীতি খুবই সুস্বাদু ছিল, যা আমাদের খুবই ভালো লেগেছে। আর আমি প্রচণ্ড পরিমাণে সারাদিন ধরে অভিজিৎকে মিস করেছি। সেহেতু এই ঘোরাটা আমার জন্য একেবারেই কমপ্লিট একটা ঘোরা হয়নি, ডে আউট হয়নি। তো অভিজিতের সাথে আরও একদিন আমরা চেষ্টা করব এই জায়গাগুলোকে নতুনভাবে একটু অন্যরকমভাবে এক্সপ্লোর করার। আর দেখো খাবার এসেই গেছে, আমরা খুব আনন্দ করে খেয়েছি, খুব ভালো লেগেছিল। যারা ব্যাঙ্গালোরের আশেপাশে আছো তারা অবশ্যই এই রেস্টুরেন্টে খাবার কিন্তু ট্রাই করতে পারো। আর খেয়ে দিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। তাহলে চলো খেয়ে নিই। আর আজকে আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, খুব ভালো লেগে থাকলে কমেন্ট করো এবং বন্ধুবান্ধব রিলেটিভসের সাথে শেয়ার করতে ভুলো না। বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমাদের আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশনস তোমরা পেয়ে যাবে। আর যদি ব্লগটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। আর কীরকম লাগলো আমাদের এই একদিনের ব্যাঙ্গালোর দর্শন সেটা অবশ্যই জানিও। ব্যাঙ্গালোরেই যারা থাকো তাদের যদি মনে হয় পরিবারের সবাইকে নিয়ে এক বেলার জন্য ব্যাঙ্গালোর শহরটাকে একটু ছুঁয়ে দেখবে, তাহলে কিন্তু এই জায়গাগুলো অবশ্যই ঘুরে দেখতে পারো। আর তার সাথে আমাদের ব্যাঙ্গালোর এই বসন্তকালে কীরকম গোলাপি আভাতে মুড়ে যায় সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবার আগে নিজেরা ভালো থেকো। আজ তাহলে আসি, দেখা হবে খুব শিগগিরই।